প্রিয় ছাত্রছাত্রী, বাংলা অনার্স সেমিস্টার 2, বাংলা অনার্স ফর জেনারেল সেমিস্টার 2 এবং বাংলা জেনারেল ফর জেনারেল সেমিস্টার 2 তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে সাজেশন আলোচনা করে দেব। তবে বলে রাখছি যে সাজেশন নির্ভর পড়াশোনা কিন্তু করে যেও না। অর্থাৎ আমি যে প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি সেই প্রশ্নগুলোকেই চূড়ান্ত হিসেবে কিন্তু দেখে যেও না। আমি শুধুমাত্র তোমাদেরকে একটা বিষয়ের প্রতি একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কোন কোন বিষয়গুলোর উপর তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে। মডিউল অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো 2024 সালের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী তোমরা পড়াশোনাটা তোমাদের করে যাও। তবে আবারও বলছি, শুধুমাত্র সাজেশন নির্ভর পড়াশোনা করে গেলে, বিশেষ করে বাংলা অনার্সের স্টুডেন্টদের বলবো তোমরা কিন্তু সাজেশন নির্ভর পড়াশোনাটা করে যেও না। বাংলা সেমিস্টার 2 এর ক্ষেত্রে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বিষয়টি রয়েছে। এখানে শর্ট প্রশ্ন কিন্তু অত্যন্ত খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। মডিউল 1টা যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে যে তিনটি পড়ার মধ্যে তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগটি ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এদের পারস্পরিক সম্পর্ক। এটার বড় প্রশ্ন এবছর আসতে পারে, তবে আমি তোমাদেরকে অনুরোধ করব ধ্বনি, বর্ণ এবং অক্ষর এই তিনটির আলাদা আলাদা করে 5 নম্বরের করে পড়ে যাও। এখান থেকে বড় প্রশ্ন তোমাদের করে যেতে হবে না। ধ্বনি সম্পর্কিত তথ্য, বর্ণ সম্পর্কিত এবং অক্ষর সম্পর্কিত তথ্য, এটা 5 নম্বরের ভালো করে করে যাও। এরপর আসি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণের প্রকৃতিগত এবং উচ্চারণগত যে ভাগগুলো রয়েছে এবং চিত্র সহ, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। স্বরবর্ণের প্রকৃতিগত এবং উচ্চারণগত ভাগ, এই বিষয়টা একটু ভালো করে দেখে যাবে। এরপর ব্যঞ্জন বর্ণের প্রকৃতিগত এবং উচ্চারণগত বা উচ্চারণ স্থানকে কেন্দ্র করে যে ব্যঞ্জন বর্ণের ভাগগুলো, এই বিষয়টা, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। এবং এর পাশাপাশি শব্দ ভাণ্ডার কেন্দ্রিক, অর্থাৎ শব্দ ভাণ্ডারের, বাংলা শব্দ ভাণ্ডারের প্রকারভেদ করো। প্রকারভেদ করে এর বিশেষ যে ভাগগুলি রয়েছে, এই ভাগগুলো সম্পর্কে আলোচনা করো। শব্দ ভাণ্ডার থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্নও আসতে পারে। এভাবে আসতে পারে যে মৌলিক শব্দ ভাণ্ডারের ভাগগুলি লিখে আলোচনা করো, এটা আসতে পারে। মৌলিক শব্দ ভাণ্ডারের মধ্যে কি কি পড়ছে নিশ্চয়ই তোমরা জানো। তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম এবং দেশি, এই ভাগগুলো সম্পর্কে কোন কোন শব্দ আসছে এই বিষয়গুলো একটু দেখে যেও। কিংবা যোগ রূঢ় শব্দ, এই জাতীয় শব্দগুলো আসতে পারে। অথবা সংকর শব্দ, এটা 5 নম্বরের টিকা আসতে পারে। তাই এই বিষয়ক পড়াশোনাটা কিন্তু, অর্থাৎ শব্দ ভাণ্ডারটা একটু ভালো করে দেখে যাও। তোমাদের শব্দ ভাণ্ডার এবং মডিউল 2তে রয়েছে শব্দার্থ পরিবর্তনের ধারা। এই দুটো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে যদি শব্দ ভাণ্ডার বড় প্রশ্ন আসে, জেনে রাখবে যে শব্দার্থ পরিবর্তনের ধারা কিন্তু 5 নম্বরের আসবেই। আবার যদি শব্দার্থ পরিবর্তনের ধারা এটা বড় প্রশ্ন 15 নম্বরের আসে, তার মানে জানবে যে শব্দ ভাণ্ডার এটা কিন্তু 5 নম্বরের আসছে। তাহলে প্রথম মডিউল থেকে কোন 3টে প্রশ্ন ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে। আবারও বলে রাখছি, এটা সাজেশন হিসেবে নিও না, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছি। স্বরবর্ণের ভাগ এবং সেই ভাগ সম্পর্কিত আলোচনা, ছবি দেবে অবশ্যই। ব্যঞ্জন বর্ণের ভাগ, সেই ভাগ সম্পর্কিত আলোচনা, এখানেও ছবি দেবে। দেখবে রামেশ্বর স, এই যে এনার যে গ্রন্থটি রয়েছে, এখানে সুন্দরভাবে ছবি দিয়ে, মানুষের মস্তিষ্কের ছবি দিয়ে বোঝানো রয়েছে। এটা দিলে খুব ভালো হবে লেখাটা। আর এর সাথে শব্দ ভাণ্ডার সম্পর্কিত আলোচনা, এই 3টে বড় প্রশ্ন করে যাচ্ছ। এবং এর সাথে তোমরা 5 নম্বরের জন্য অবশ্যই জোর দিয়ে পড়ে যাচ্ছ ধ্বনি, বর্ণ এবং অক্ষর। তাহলে তোমাদেরকে আমি মডিউল 1টা বোঝাতে পারলাম। মডিউল 2 এর সিলেবাসটা কিন্তু একটু বড়। এক্ষেত্রে তোমাদের প্রথমে যেটা অবশ্যই পড়তে বলবো সেটা হচ্ছে
শব্দার্থ পরিবর্তনের ধারা, 5টি টোটাল ধারা রয়েছে। এই 5টি ধারার উদাহরণ এবং কাকে বলে কি বৃত্তান্ত, এই বিষয়টা কিন্তু অবশ্যই পড়ে যাবে। এর সাথে যেটা পড়ে যেতে হবে সেটা হচ্ছে উপভাষা। উপভাষা 5টি রয়েছে। এই 5টি উপভাষার মধ্যে ভাষা এবং উপভাষার যে সম্পর্ক, এই সম্পর্ক আলোচনা করে যে কোনো একটি উপভাষা সম্পর্কে আলোচনা করো, এই রকমের প্রশ্ন আসতে পারে। কিংবা তোমাকে বলে দিতে পারে যে ভাষা এবং উপভাষা কাকে বলে, অথবা এটাও বলতে পারে যে উপভাষা কাকে বলে, উপভাষা কয় প্রকার ও কি কি, বঙ্গালী উপভাষা সম্পর্কে আলোচনা করো। আমি তোমাদেরকে 2টি উপভাষা সম্পর্কে বড় প্রশ্ন হিসেবে পড়ে যেতে বলবো, সেটা হচ্ছে রাঢ়ী এবং বঙ্গালী। এছাড়া বাকি যে 3টি উপভাষা রয়েছে, বরেন্দ্রী, কামরূপী এবং ঝাড়খণ্ডী উপভাষা, এই 3টি উপভাষা কিন্তু তোমরা 5 মানের জন্য, অর্থাৎ 5 নম্বরের জন্য ভালো করে দেখে যাবে। উপভাষাটা একেবারেই ছেড়ে যেও না, উপভাষাটাকে একটু ভালো করে পড়ে যাও। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি যে কোন বিষয়টা বলছি। এরপর ধ্বনি পরিবর্তনের যে রীতি বা ধ্বনি পরিবর্তনের যে কারণ, এই বিষয়টায় আসি। এটা কিন্তু মডিউল 2তেই আছে। ধ্বনি পরিবর্তনের রীতিতে ধ্বনির আগমন, এই আগমনের পার্টটা ভালো করে করো। ধ্বনির লোপ, এই পার্টটা ভালো করে বড় প্রশ্নের জন্য করো। এবং ধ্বনির সমীভবন যে পার্টটা রয়েছে, এই সমীভবনের পার্টটা ভালো করে পড়ো। এছাড়া বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো 5 নম্বরের টিকা হিসেবে একটু দেখে যাও। এবং তার মধ্যে কিন্তু অপিনিহিতি, অভিশ্রুতি, এই দুটো মিলিয়ে বড় প্রশ্নও দিতে পারে। তাই অপিনিহিতি, অভিশ্রুতিটা 5 করে ভালো করে করে যাও, তাহলে দেখবে এখান থেকে একটা ভালো নম্বর তোমরা কমনযোগ্য হয়ে যাবে। তাহলে বিষয়টি কি বললাম বোঝাতে পেরেছি? এখান থেকে বড় প্রশ্ন তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে করে যাচ্ছ, সেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা। এবং আরেকটি বড় প্রশ্ন যেটা গুরুত্ব দিয়ে করে যাচ্ছ সেটা হচ্ছে উপভাষার পাঠটা, অর্থাৎ উপভাষা এবং উপভাষার যে ভাগগুলো রয়েছে এবং সেখানে তাদের ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো, এই বিষয়টা ভালো করে করে যাও। এবং এর পাশাপাশি তোমাদের যে ধ্বনি পরিবর্তনের নিয়ম, ধ্বনি পরিবর্তনের কারণ, এই ধ্বনি পরিবর্তনের কারণ 5 নম্বরের অবশ্যই করে যাবে। এই ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধ্বনি পরিবর্তনের যে সমস্ত রীতি রয়েছে, এগুলো সব 5 নম্বরের ভালো করে দেখে যাও। এরপর আসি মডিউল 3। মডিউল 3 এর ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একেবারে ব্যাকরণের পুরো পার্ট ঢুকিয়ে দিয়েছে। এই জায়গাটা তোমাদের 5 নম্বরের কিন্তু মানে পুরো শর্ট কোশ্চেন আসবেই আসবে। এখানে কোনটা রেখে তুমি কোনটা করবে এটা বলাটা খুব ডিফিকাল্ট, প্রচণ্ড সমস্যা হবে। সেই জন্য আমি তোমাদের তবুও একটা সরল করার জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই করে কারক, প্রত্যয়, সমাস, এর পাশাপাশি অব্যয় এবং ক্রিয়ার কাল, এই 5টা জায়গা থেকে বড় প্রশ্ন তোমরা কিন্তু করে যাও। তাহলে আবার বলে দিচ্ছি, কারক, ক্রিয়ার কাল, অব্যয়, সমাস এবং প্রত্যয়, এই কটা থেকে 5 নম্বরের বড় প্রশ্ন করে যাও। এছাড়া তুমি কিন্তু লিঙ্গ, পুরুষ, বচন, এগুলো ছোট 5 নম্বরের জন্য করে যাও। যেহেতু 2টো প্রশ্ন দেবে সেহেতু তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবেই যাবে। সেই হিসেবে তোমরা কিন্তু ভালো করে, আর বিশেষ করে কারকের নির্ণয়, ক্রিয়ার কাল নির্ণয়, লিঙ্গ নির্ণয়, এই নির্ণয়গুলোর ক্ষেত্রে সমাস নির্ণয়, কোনটা অব্যয় পদের কোনটা কি ভাগ রয়েছে, এই বিষয়গুলোর প্রতি যদি তোমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু শর্ট প্রশ্ন তোমরা পারবে না। তাই বারবার বলছি, এখনো অনেক সময় রয়েছে। এই সময় জুড়ে তোমরা কিন্তু একটু প্র্যাকটিসটা চালিয়ে যাও, অর্থাৎ সমাস নির্ণয়, কারক নির্ণয়, ক্রিয়ার কাল নির্ণয়, এই বিষয়গুলোর উপর একটু জোর দিয়ে ভালো করে পড়ে যাও। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই অনুযায়ী তোমরা তোমাদের পড়াশোনাটা শুরু করো। আর তোমাদের যে স্যার ম্যাডাম রয়েছেন তারা তো অবশ্যই তোমাদের সাজেশন দিয়েছেন বা দেবেন, সেই সাজেশন অনুযায়ী এবং আমার যে প্রশ্নগুলো আমি বলে দিলাম, এই প্রশ্নগুলো অনুযায়ী ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবে তোমাদের CC2 তোমাদের একটা ভালো পরীক্ষা হবে। ধন্যবাদ।